তুমি কি জানো এই কারেন্ট অ্যাফেয়ার এমন একটা সাবজেক্ট যেটা থেকে কিন্তু আমাদের ভারতবর্ষের বুকে অনুষ্ঠিত যে কোনো এক্সামে তুমি প্রশ্ন পাবেই পাবে। এমন অনেক এক্সাম আছে যেখানে কিন্তু তোমার হয়তো কারেন্ট অ্যাফেয়ারের উল্লেখ থাকে না। যেমন ধরে নাও আমাদের সামনে আসছে কলকাতা পুলিশ, সেখানে তোমার কিন্তু কারেন্ট অ্যাফেয়ারের ব্যাপারে উল্লেখ থাকবে না সিলেবাসে। কিন্তু তোমরা যদি প্রশ্নপত্র বা বিগত বছরের প্রশ্নপত্র একটু ঘেটে দেখো, দেখবে 40টা নম্বর থাকে আমাদের জিকে বা জিএসএ। তার মধ্যে প্রচুর প্রশ্ন, কম করে 5-6টা প্রশ্ন কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার থেকে আসে। এবং তোমরা জানো যে এই কম্পিটিশনের মার্কেটে আমাদের 1-2 নম্বর কতটা গুরুত্বপূর্ণ। তাই জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছিলাম এই কারেন্ট অ্যাফেয়ারের একটা উইকলি সেশন, যেখানে আমরা প্রতি সপ্তাহ প্রচুর ইম্পর্টেন্ট, সব থেকে মোস্ট অফ ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ারগুলো সেগুলো আমরা কভার করি। একটা কথা মাথায় রাখবে, কারেন্ট অ্যাফেয়ার কিন্তু একটা সমুদ্র। কারেন্ট অ্যাফেয়ারের কিন্তু কোনো শেষ নেই, অসীম কারেন্ট অ্যাফেয়ার তুমি একটা সপ্তাহ বা একটা বছরে হয়ে থাকে। তাই আমাদের মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু স্মার্ট স্টাডি করতে হবে। সব কারেন্ট অ্যাফেয়ার আমরা পড়বো না, আমরা তাই জন্যই তোমাদের জন্য সিলেক্টিভলি যেগুলো একদম এক্সামে আসার মতন কারেন্ট অ্যাফেয়ার সেগুলো নিয়ে আসি। তোমরা যদি প্রতি সপ্তাহে এই ক্লাসটা, উইকলি কারেন্ট অ্যাফেয়ারের ক্লাসটা খুব ভালো করে করো, আমি তোমাদের চ্যালেঞ্জ করতে পারি যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা থাকবে না। আপকামিং যে কোনো রাজ্য তথা কেন্দ্র সরকারের পরীক্ষার যে কোনো এক্সামে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার নিয়ে তোমাদের সমস্যা থাকবে না এবং তোমরা প্রচুর কমন পেতে চলেছো। তাই খুব ভালো করে মন দিয়ে ক্লাসটা করো, আমরা ভালো করে দেখবো এবং প্রচুর জিনিস কভার করবো। খুব মজার জিনিস আছে আমাদের এই সপ্তাহেও। তাহলে চলো শুরু করে দেওয়া যায় ক্লাস। তার আগে আমি বিদেশ রয় তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে। তাহলে আজকে আমরা কভার করব 8ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার। তাহলে প্রথমেই দেখে নিই আমাদের টপ 5 হেডলাইন। একটা দারুণ জিনিস কিন্তু আমাদের দেশে হয়ে গেছে, প্রধানমন্ত্রী চালু করে দিয়েছে এলাহি রিভার ক্রুজ। এই যে ছবি দেখতে পাচ্ছ, এই রিভার ক্রুজে কিন্তু তোমরা ঘুরতে যেতে পারবে বাদ দিয়ে। আর এর ব্যাপারে আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলস জানবো। তারপরে দেখা এসে গেছে মৌমাছির ভ্যাকসিন। এই আবার কি আশ্চর্য জিনিস, মৌমাছির আবার ভ্যাকসিন। এই তো আমরা দেখলাম করোনার ভ্যাকসিন ধরে আমরা 2 বছর ধরে কিন্তু সব মানুষ করোনার ভ্যাকসিন দিলাম, এখন নাকি এসে গেছে মৌমাছির ভ্যাকসিন। আশ্চর্য ব্যাপার, কিভাবে মৌমাছিকে ছুঁই ফোটাবে, কিভাবে ভ্যাকসিনটা দেবে, দেখতে থাকো পুরো ভিডিও, তাহলে তোমরা জানতে পারবে সমস্ত ডিটেলস। তারপরে এই যে নাটু নাটু গান, তোমরা শুনেছো নাটু নাটু গান? সেই নাটু নাটু গান কিন্তু বিশ্বব্যাপী একটা বিখ্যাত সম্মানীয় পুরস্কার পেয়ে গেছে। তারপরে দেখো, তারপরে আছে হেললে পাসপোর্টে ভারতের অবস্থান কি, ভারতের পাসপোর্টের কি ক্ষমতা, তোমরা ভারতের পাসপোর্ট নিয়ে কোন কোন দেশে ঘুরতে যেতে পারবে সেটা জানার জন্য তোমরা পুরোটা দেখো, তাহলে জানতে পারবে। তারপরে দেখো ভারতে হতে চলেছে ফর্মুলা ই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। মানে এই যে দেখতে পাচ্ছ এই যে ফর্মুলা ই গাড়ি, এই গাড়ি কিন্তু এখন রেস হবে ভারতবর্ষেও, একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হতে চলেছে। এবং এই গাড়ির ব্যাপারে আরও অনেক ইন্টারেস্টিং তথ্য আছে। এটা কিন্তু কারেন্টে ইলেকট্রিকে চলা গাড়ি, পেট্রোলে চলবে না। আশ্চর্য সব ইন্টারেস্টিং জিনিস আছে, পুরোটা দেখো তাহলে জানতে পারবে। তাহলে চলো শুরু করে দিই, দেখে নিই আমাদের প্রথম টপ যে এমসিকিউ বা কারেন্ট অ্যাফেয়ার কি আছে। তাহলে চলো প্রথমে দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি আছে। দেখো, সাম্প্রতি চালু হওয়া বিশ্বের বৃহত্তম নদী ক্রুজ এমভি গঙ্গাবিলাস দ্বারা বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে। কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে এখানে দেখেছো কি সব আশ্চর্য ইন্টারেস্টিং জিনিস প্রথমে কোয়েশ্চেনেই পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে বিশ্বের মধ্যে বৃহত্তম যে রিভার ক্রুজ বা নদী ক্রুজ, বুঝতে পারছো? বিশ্বের মধ্যে বৃহত্তম, দেশে ব্যাপার না কিন্তু, বিশ্বের মধ্যে বৃহত্তম। এর নাম কি? এর নাম হচ্ছে এমভি গঙ্গাবিলাস। এই যে ছবি দেখতে পাচ্ছ এমভি গঙ্গাবিলাস, এটা কিন্তু বিশ্বের মধ্যে বৃহত্তম রিভার ক্রুজ। এটা কোথা থেকে কোথায় কভার করবে? এটা বারাণসী থেকে ডিব্রুগড় অবধি কিন্তু এটা পথ অতিক্রম করবে। এবং এটা কত কিলোমিটার অতিক্রম করবে সেটা আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে। এটা 3200 কিলোমিটার অতিক্রম করবে। বুঝতে পারছো, 3200 কিলোমিটার এটা কিন্তু পথ বা জলপথ অতিক্রম করবে। আশ্চর্য ব্যাপার। চলো এর ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস জেনে নেবো। তোমরা কিন্তু চাইলে এটার মধ্যে এখন ঘুরতে যেতে পারবে। দেখো, এটা শুরু হচ্ছে এই যে বারাণসী
থেকে এর যে পুরো পথ দেখতে পাচ্ছ, এটা আমাদের বারাণসী থেকে পাটনা হয়ে কলকাতা, আমাদের কলকাতাও কিন্তু ছুঁয়ে যাবে, অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যাবে। এবং তারপরে চলে যাচ্ছে এটা বাংলাদেশের ঢাকা হয়ে গুয়াহাটি থেকে একদম ডিব্রুগড় আমাদের আসাম পৌঁছে যাবে। অনেক লম্বা একটা জার্নি কভার করবে, কত 3200 কিলোমিটার। কত দিন লাগবে? 51 দিন লাগবে। চলো এর ব্যাপারে সম্পূর্ণ ডিটেলসটা ভালো করে দেখি। এটা যে যেমনটা তোমরা শুনলে যে এটা বারাণসী থেকে ডিব্রুগড় অব্দি যাবে, এটা অলরেডি কিন্তু চালু হয়ে গেছে 13ই জানুয়ারি। তোমরা যেতে চাইলে তোমাদের টিকিটটা অবশ্যই বুক করে নাও। এটা যাচ্ছে 3200 কিলোমিটার, 5টা যে রাজ্য, পশ্চিমবঙ্গের 5টা রাজ্য কভার করছে। এবং আমাদের বাংলাদেশের, এটা বাংলাদেশের মধ্যে দিয়ে পাস হচ্ছে দেখতে পাচ্ছ, বাংলাদেশের 27টা নদী কিন্তু কভার করছে আমাদের এই রিভার ক্রুজটা। টোটাল টাইম নিচ্ছে 51 দিন, 51 ডেজ। বুঝতে পারছো, 51টা দিন কিন্তু তুমি এটার মধ্যে থাকতে পারবে। আর এটা বিলাসবহুল কিন্তু অসাধারণ, তুমি একটা পরিবেশ পাবে, খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো সব হবে। এবং এটা কিন্তু 50টা ট্যুরিস্ট প্লেস ঘুরে তোমাকে দেখাবে। কি কি ঘুরবে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান, রিভার ঘাট যে নাম করা রিভার নদীর যে ঘাটগুলো আছে, তাছাড়াও মেজর যে সিটিজ, বড় বড় যে মেজর শহরগুলো আছে সেগুলো তুমি দেখতে পারবে। এবং এটা দেখো কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে পাস হচ্ছে মেনলি, এটা বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং মাঝখানে একটা দেশ যেটা আমাদের বাংলাদেশ, ঢাকা। তারপরে এটা চলে যাবে হচ্ছে গুয়াহাটি। ঠিক আছে, এর মধ্যে আরো একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে, দেখো এখন কিন্তু পরীক্ষায় বা আমাদের দেশে কিন্তু খুব ফোকাস দেওয়া হচ্ছে সারা বিশ্বব্যাপী পলিউশন কি করে আটকানো যায় বা আমাদের নেচারের কিভাবে আমরা ভালো করে আরো খেয়াল রাখতে পারবো, সেই বিষয়টা কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু মাথায় রাখা হয়। তাই এটাকে কিন্তু পলিউশন ফ্রি মেশিন ইউজ করা হয়েছে। বুঝতে পারছো, অসাধারণ একটি, এরকম কিন্তু আমরা দেখতাম টাইটানিক ছিল, টাইটানিক কিন্তু ওরকম একটা বিরাট বড় জাহাজ ছিল বিলাসবহুল, তেমন কিন্তু আমাদের ভারতবর্ষেও চলে এসেছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। তাহলে এখানে তোমাদের আরও কিছু ব্যাপার যেগুলো জানার আমাদের স্ট্যাটিক পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেটা দেখো আমাদের ন্যাশনাল হাইওয়ের ব্যাপারে বলা আছে এখানে, মানে ন্যাশনাল ওয়াটারওয়ে যাকে বলে। ন্যাশনাল হাইওয়ে তো আমাদের রাস্তা বা জাতীয় সড়ক, কিন্তু এগুলো হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে। ঠিক আছে, এবার ন্যাশনাল ওয়াটারওয়ে দেখতে পাচ্ছ টোটাল আমাদের দেশে কিন্তু 6টা আছে। এবং যেটা আমাদের যে গঙ্গা, যেটা এলাহাবাদ, যেটা হলদিয়া থেকে এলাহাবাদের যে পথটা অতিক্রম করে সেটাকে বলে NW1, NH1 না, কিন্তু ন্যাশনাল হাইওয়ে 1 না, ন্যাশনাল ওয়াটারওয়েজ 1। টোটাল এটা কিন্তু আমাদের কভার করছে হচ্ছে 1620 কিলোমিটার। এটা আমাদের হলদিয়া, আমাদের পশ্চিমবঙ্গের একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি, হলদিয়া থেকে কিন্তু একদম কভার করে এলাহাবাদ অবধি। এবং বিভিন্ন আরোগুলো আছে, তোমরা একটু দেখে নেবে। এটা কিন্তু আমাদের যে সব কটা ওয়াটারওয়েজ বা জলপথ, জল হাইওয়ে বলতে পারো, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এটা টোটাল যে লেন্থ সেটা হচ্ছে 4503 কিলোমিটার। ঠিক আছে, একটু দেখে নেবে। এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে লংগেস্ট হাইওয়ে ইন ইন্ডিয়া। দেখো হাইওয়ে থেকে কিন্তু প্রশ্ন করেই, যে কোনো পরীক্ষায় কিন্তু স্ট্যাটিক থেকে কিন্তু তোমাদের এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে যে বৃহত্তম যে হাইওয়ে বা জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে কোনটি, একদম ক্ষুদ্রতম কোনটি, সব থেকে ছোট, সেটাও জিজ্ঞেস করে। তা তোমরা অবশ্যই উত্তর করে জানাও, কমেন্টে জানাও যে এই হাইওয়েটা কোনটা, যেটা হচ্ছে বৃহত্তম। দেখো তোমাদের যে প্রতি ক্লাসে আমি কোয়েশ্চেন করি তার কিন্তু একটা করে এক্সপ্লেনেশন আমি টোটাল নিয়ে এসেছি, মানে যারা তোমরা সঠিক উত্তর দিয়েছো এবং কি কি সঠিক উত্তর ছিল সেই বিষয়ে তোমাদেরকে আমি আলোচনা করব। তোমাদেরকে আমি বলবো যে অ্যাকচুয়ালি অ্যান্সারগুলো কি। অনেকেই তোমরা সঠিক উত্তর দিয়েছো, তোমরা অ্যাকচুয়ালি জানতে পারবে। এগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক, তোমরা অবশ্যই কিন্তু এটা করবে। দেখো এটা করলে তোমাদেরই লাভ। তোমরা যদি নাও জানো, তোমরা মানছি তোমরা জানো না, অনেকে নাই জানতে পারো, কিন্তু তোমরা যদি একটু গুগল সার্চ করো, একটু বই ঘাটো, তোমাদের নিজেদেরই লাভ। কিন্তু তুমি যদি একটা কোয়েশ্চেন ঘাটতে যাও, তোমার হয়তো 5টা আরও তুমি হাইওয়ে নাম জেনে যাবে, সেটা কিন্তু আলটিমেটলি তোমারই লাভ। তাই কমেন্ট করে অবশ্যই জানাও, আর একটু খাটো, দেখবে খুব সহজ হয়ে যাচ্ছে, খুব কঠিন না, অবশ্যই খুব সহজ, কিন্তু নিজেকে একটু স্মার্টলি কাজ করতে হবে। তাহলে চলো দেখে নি এর পরের প্রশ্ন কি আছে। দেখো কোন শহরে প্রথমবারের মতন ফর্মুলা ই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে। আমরা ফর্মুলা 1-এর নাম শুনেছি, কিন্তু ফর্মুলা ই কি? দেখো যে কোনো জিনিসের পিছনে যখন ই কথাটা জুড়ে যাবে, মনে করবে এটা কিন্তু ইলেকট্রিক বা যে আমার যে বিদ্যুৎ চালিত ব্যাপার চলে আসছে সেখানে। তাহলে কোথায় হতে চলেছে ফর্মুলা ই চ্যাম্পিয়নশিপ? এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এটা ফর্মুলা ই চ্যাম্পিয়নশিপের যে গাড়ি এবং এটাই তাদের লোগো। ঠিক আছে, তাহলে কোথায় হতে চলেছে? এটা হতে চলেছে আমাদের সাউথ ইন্ডিয়ার যে শহর হায়দ্রাবাদ, সে হায়দ্রাবাদ শহরে কিন্তু এটা হতে চলেছে। চলো এর ব্যাপারে দেখে নিই। দেখো এটা ওয়ার্ল্ডস ফাস্টেস্ট, লাইটেস্ট, মোস্ট পাওয়ারফুল, এফিশিয়েন্ট ইলেকট্রিক কার।
কি বোঝা গেল এখান থেকে? এটা হচ্ছে ওয়ার্ল্ডস ফাস্টেস্ট মানে সবচেয়ে দ্রুততম, লাইটেস্ট এবং মোস্ট পাওয়ারফুল, খুব শক্তিশালী এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এফিশিয়েন্ট ইলেকট্রিক কার। এটা কিন্তু ইলেকট্রিক কার, এমন না যে এগুলো কিন্তু পেট্রোল চালিত কার, এগুলো কিন্তু ইলেকট্রিক কার, এগুলো 1 সিটার গাড়ি হয়, ঠিক আছে। এবং দেখো এর ব্যাপারে আরও কিছু ডিটেলস জেনে নিই। আমরা কিন্তু শুধু কারেন্ট অ্যাফেয়ার পড়ি না, তোমাদের এই ক্লাসটা করার লাভ কি হবে, তোমরা যদি একটু পড়ো ভালো করে, তোমরা কিন্তু সাথে সাথে তোমাদের স্ট্যাটিকগুলো কভার হতে থাকবে। দেখো সম্পূর্ণ তো আমরা ডেলি করছি, সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার সাপ্তাহিক তো ডেলি করছি, কিন্তু সাথে সাথে যদি কারেন্ট অ্যাফেয়ারের সাথে স্ট্যাটিকগুলো একটু দেখতে থাকো, তাহলে তোমাদের কিন্তু মাইন্ডটা ভালো কানেক্ট করবে, আর অটোমেটিক্যালি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তোমাদের কিন্তু পরীক্ষায় গিয়ে দেখবে চট করে কারেন্ট অ্যাফেয়ারের সাথে এবং যে স্ট্যাটিকগুলো আছে হট করে যখন কানেক্ট হয়ে যাবে, খুব ইজিলি অ্যান্সার করতে পারবে। তাহলে চলো দেখে নিই ফর্মুলা ই যেটা, এটা কিন্তু এফআইএ দ্বারা মানে এফআই এর আন্ডারে কিন্তু এটা মানে আছে, এফআইএ একটা সংস্থা, তার ব্যাপারে একটু পরে আমরা দেখব। দেখো এটা প্রথম অনুষ্ঠিত হয়েছিল 2014-তে, এবং যখন অনুষ্ঠিত হয়েছিল তখন আমাদের ভারতবর্ষের একজন যে এখানকার যে প্লেয়ার বা ড্রাইভার বলতে পারো, এই গাড়িটা যে চালায়, তার নাম হচ্ছে করুণ চন্দক। ইনি কিন্তু আমাদের এই যে গাড়ি প্রথম যখন 2014 চালানো হয়েছিল, ইনি কিন্তু প্রথম পার্টিসিপেট করেছিলেন এখানে। এবং দেখো এটাকে কি বলা হয়? ইলেকট্রিক পাওয়ার সিঙ্গেল সিটার চ্যাম্পিয়নশিপ। ইলেকট্রিক পাওয়ার মানে তো তোমরা বুঝতেই পারলে, সিঙ্গেল সিটার একজনই বসে থাকে, কিন্তু এইসব গাড়িতে কিন্তু অনেক লোক বসে ঘুরতে যাওয়ার জন্য গাড়ি না, এগুলো কিন্তু রেসিংয়ের গাড়ি। তাহলে সিঙ্গেল সিটার চ্যাম্পিয়নশিপ। তাহলে ফর্মুলা ই কার প্রমোট জিরো কার্বন স্পোর্ট, এরা মেনলি যেটা প্রমোট করে সেটা হচ্ছে জিরো কার্বন স্পোর্ট, মানে কোনো কার্বন এমিশন যাতে না হয়, সেটা কিন্তু এটা এদের মেনলি টার্গেট। তাহলে চলো এবার আমরা দেখে নিই ফর্মুলা 1 রেসের ব্যাপারে। দেখো তোমরা অনেকেই ফর্মুলা 1 রেস দেখে থাকবে, হয়তো ছোটোবেলায় দেখতে, বা অনেকে হয়তো এখনও দেখো। এই যে এরমই কিছু গাড়ি কিন্তু খুব স্পিডে দৌড়ে বেড়াচ্ছে, আমরা ছোটোবেলায় দেখতাম, আমরা অনেকে গেমও খেলতাম। সেই ফর্মুলা 1-এর যে লোগো সেটা হচ্ছে এই যে F1 বলা হয়, শর্টে বলা হয়। তো তার ব্যাপারে চলো একটু ডিটেলস দেখে নিই। দেখো এটা কোন সংস্থার আন্ডারে? যে এফআইএ দেখলাম, এফআইএ এর ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল অটোমোবাইলস। এই যে এফআইএ, এরা কিন্তু এই ফর্মুলা ই এটাকেও এই সংস্থাটা এটার আন্ডারেই পড়ে, ঠিক আছে। তারপরে দেখো এটা মেইনলি কবে এটা প্রথম অনুষ্ঠিত হয়, সেটা অনুষ্ঠিত হয়েছিল 1904 সালে। এটা দেখো এটা মেইনলি এটার হেডকোয়ার্টার কোথায়? প্যারিস বা ফ্রান্স। এবং গ্র্যান্ড প্রিক্স যেটা হয়, এটা একটা বিরাট বড় চ্যাম্পিয়নশিপ, যেটার ব্যাপারে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। সেই চ্যাম্পিয়নশিপের ব্যাপারে সেই চ্যাম্পিয়নশিপের কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারের নাম জেনে নিই। দেখো যখন এই গ্র্যান্ড প্রিক্স হবে, সেগুলো কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার অবশ্যই কভার করব, কারণ এই গ্র্যান্ড প্রিক্স থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তাহলে দেখো দুটো ইম্পর্টেন্ট প্লেয়ারের নাম, প্লেয়ার বা ড্রাইভারের নাম কি? যে প্লেয়ার বা ড্রাইভারের নাম হচ্ছে মাইকেল স্যাচুমাচার, এই নামটা, এবং লুইস হ্যামিল্টন। এই লুইস হ্যামিল্টনের নাম তো আমরা অনেকে শুনেইছি। এই যে দুটো প্লেয়ার, এটা কিন্তু বিখ্যাত প্লেয়ার। এবং আমাদের ইন্ডিয়াও কিন্তু পিছিয়ে নেই, ইন্ডিয়া কিন্তু কোথাও পিছিয়ে থাকে না। দেখতে পেলে রিভার ক্রুজ এনেকে দিয়েছে বিশ্বে তাও বৃহত্তম যে ডিস্টেন্স কভার করবে। এবং তাছাড়াও দেখো এই যে এখানেও কিন্তু চলে এসছে, মানে সব জায়গায় কিন্তু আছে আমাদের ভারতীয়রা। দেখো মেনলি আমাদের ইন্ডিয়ার একটা প্লেয়ারের নাম বলি, তার নাম হচ্ছে সেবাস্টিয়ান ভেটেল। ইনি হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 মানে জিতেছিলেন ইনি, নাম হচ্ছে সেবাস্টিয়ান ভেটেল। এবং এখানে আরও একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বুদ্ধা ইন্টারন্যাশনাল সার্কিট, মানে এই যে রেসিং ট্র্যাক, সেটাও কিন্তু আমাদের ভারতবর্ষে আছে। কোথায় আছে? বুদ্ধা ইন্টারন্যাশনাল সার্কিট। এটা কোথায়? নয়ডা, উত্তরপ্রদেশে, গ্রেটার নয়ডাতে এটা কিন্তু আছে। তাহলে চলো এরপরে কি আছে দেখে নিই। দেখো পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে কোন রাজ্যে সম্প্রতি দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য হিসাবে পরিণত হয়েছে? সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং মানে ব্যাংকিং যে প্রসেসটা হবে সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে, সেটা কোন রাজ্য প্রথম এরম একটা উদ্যোগ নিল বা এরম একটা জিনিস সম্পূর্ণ করলো? সেটা হচ্ছে আমাদের কেরালা রাজ্য। এই কেরালা রাজ্যের ব্যাপারে কিন্তু আগের দিন আমরা অনেক ডিটেলস কভার করেছি, এবং আমরা প্রতিদিনই কোনো না কোনো রাজ্য নিয়ে এবং যেগুলো আমাদের পরীক্ষায় সম্ভবত আসতে পারে সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা করব। আমাদের টার্গেট কিন্তু তোমরা যাতে পরীক্ষায় গিয়ে কোনো কোয়েশ্চেন না মিস করে আসতে পারো, এই স্ট্যাটিক বা কারেন্ট অ্যাফেয়ার রিলেটেড। তোমাদের আমি একটু আগেই বললাম যে কারেন্ট অ্যাফেয়ার প্রচুর একটা হিউজ সিলেবাস, তার মধ্যে দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট সাথে স্ট্যাটিকও যাতে না মিস হয়, সেটাই আমাদের লক্ষ্য। তাহলে চলো এর ব্যাপারে কিছু ডিটেলস দেখে নিই। দেখো কেরালার যে এখন
বর্তমানে আমাদের সিএম আছেন বা মুখ্যমন্ত্রী আছেন, তার নাম হচ্ছে পিনিয়ারি বিজয়ান। ইনি হচ্ছেন আমাদের প্রথম এখন আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন কেরালার। তারপরে দেখো ইনি কি চেষ্টা করছেন, কমপ্লিট ডিজিটাইজ ব্যাংকিং সিস্টেম, এটা কিন্তু অলরেডি করে ফেলেছেন কমপ্লিট ডিজিটাইজ ব্যাংকিং সিস্টেম। এবং কেরালা কিন্তু একটা অলরেডি প্রজেক্ট চলছে, সেটা হচ্ছে কেরালা ফাইবার অপটিক নেটওয়ার্ক। এবার এই ফাইবার অপটিক নেটওয়ার্কটা হয়ে গেলে কিন্তু কেরালার একদম প্রত্যন্ত গ্রামে গ্রামে প্রতিটা মানুষ কিন্তু খুব সহজেই ইন্টারনেট ইউজ করতে পারবে, খুব ভালো মতো ইন্টারনেট ইউজ করতে পারবে। এটা কিন্তু অলরেডি 90% কাজ হয়ে গেছে, আবার কোনোদিন আমরা দেখতে পারবো যে এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের ডিজিটাল ইন্ডিয়ার প্রোগ্রামের আন্ডারে হচ্ছে। এবার ডিজিটাল ইন্ডিয়া যেটা লঞ্চ হয়েছিল 2015-তে আমাদের প্রধানমন্ত্রী করেছিলেন। এবং চলো এই কেরালার একটু ডিটেলস দেখে নিই, আরও স্ট্যাটিক দেখে নিই যেগুলো ইম্পর্টেন্ট। দেখো আজকে একটু জিওগ্রাফির ব্যাপারে দেখে নেব। আমরা জানি জিওগ্রাফির একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। যে কোনো পরীক্ষা তুমি যদি জিএসজিকে সাবজেক্টটা থেকে থাকে সেখানে কিন্তু আমরা ন্যাশনাল পার্ক থেকে, জাতীয় উদ্যান থেকে একটা প্রশ্ন পাবে, চ্যালেঞ্জ একদম তোমরা লিখে নাও যে পাবেই। তো সেই ন্যাশনাল পার্ক আমরা কিন্তু ডেলি একটু একটু করে কভার করব। দেখো আমরা কিন্তু আমাদের মেন টার্গেট হবে কোয়ালিটি, নট কোয়ান্টিটি। তোমরা প্রচুর ইনফরমেশন হয়তো অনেক জায়গায় পাবে কিন্তু কোয়ালিটি ইনফরমেশন পাবে না, তাই আমরা প্রোভাইড করার চেষ্টা করবো তোমাদের কোয়ালিটি ইনফরমেশন। দেখো ন্যাশনাল পার্ক যেহেতু ইম্পর্টেন্ট, তাই আমরা খুব ভালো করে কভার করবো। কেরালার আজকে ন্যাশনাল পার্কগুলো দেখে নিই, সমস্ত ন্যাশনাল পার্কগুলো। দেখো কেরালার ন্যাশনাল পার্কগুলোর নাম হচ্ছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। দেখো কিছুই না, এগুলো তোমরা আমার সাথে বলো, নিজেরা বললে কিন্তু রিভিশন হবে। বলে পড়া দুটো যদি তোমরা করো দেখবে তোমাদের পড়াটা খুব ইজি হবে। আমরা ছোটোবেলায় সেইভাবে পড়তাম এবং আমরা কিন্তু সেটা লাভও পেতাম। এখন বড় হয়ে গেছি, এখন করি না, সেটা কিন্তু খুব অন্যায়। তাহলে অবশ্যই বলে পড়ো। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক, তারপরে আনাইমুডি শোলা ন্যাশনাল পার্ক, তারপরে মানিকেত্তম শোলা ন্যাশনাল পার্ক, তারপরে পেরিয়ার ন্যাশনাল পার্ক, এবং আরও একটা আছে, এটার নাম হচ্ছে পাম্বাদুম শোলা ন্যাশনাল পার্ক। এই কটা ন্যাশনাল পার্ক কিন্তু আমাদের কোথায় কেরালাতে আছে। অবশ্যই নামটা আরেকবার দেখে নাও, ভালো মতন দেখে নাও, মুখস্থ করে নাও। শুধু দেখা না, দেখার সাথে যেন মুখস্থ হয়ে যায়, একদম মাথায় বসে যায়। এরকমভাবে কিন্তু প্রতিদিন আমরা সমস্ত ন্যাশনাল পার্কগুলো কভার করব। এবং দেখো তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে সর্বাধিক জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে। অনেক তো জাতীয় উদ্যান আছে আমাদের দেশে, ন্যাশনাল পার্ক আছে, কিন্তু সর্বাধিক কোন রাজ্যে আছে জানো? না জানলে অবশ্যই তোমরা রিসার্চ করো, ব্যাপারটা একটু ঘাটাঘাটি করো, তারপরে কমেন্টে জানাও। আর এর উত্তর আমি তোমাদের পরের ক্লাসে অবশ্যই দেবো। তাহলে চলো এরপরে আমাদের গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেন সেটা দেখে নিই। দেখো কি বলা হয়েছে, 2007 থেকে 2022 সালের মধ্যে দেশে কোন রোগের ক্ষেত্রে 98.7% হ্রাস রেকর্ড করা হয়েছে। মানে 2007 থেকে 2022-এর মধ্যে কোন এমন রোগ যেটা অলমোস্ট 99% কিন্তু কমে গেছে। ঠিক আছে, কোন রোগ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। জানোই যে আমাদের করোনা আমাদের বিধ্বস্ত করে দিয়ে গেছে, আমাদের সারা পৃথিবীকে একদম নাড়িয়ে দিয়ে গেছে। তাই রোগ থেকে প্রশ্ন কিন্তু একটু ভালো মতন দেখতে হবে। তাহলে এটা কোনটা হবে? এই যে এতগুলো রোগ, তার মধ্যে এই কালা আজার বলা হয় বা কালা জ্বর, এটা কিন্তু আগেকার দিনে খুব শোনা যেত, এখনকার দিনে খুব রেয়ার, একদম সংখ্যায় খুব কমে গেছে। এই যে দেখতে পাচ্ছ 2007-এ এটার সংখ্যাটা কি বিশাল ছিল, 44,533 ছিল। এবার 98.7 মানে অলমোস্ট 99% কিন্তু কমে এবছর, এই যে আগের বছর যে আমাদের গেল 2022 বছরটা গেল, সেখানে কিন্তু মোটে 834টা কেস নোটিস করা গেছে। এটা কিন্তু একটা দারুণ একটা ব্যাপার আমাদের দেশের জন্য, খুব ভালো। এই রোগ থেকে যত আমরা মুক্তি পাবো, আমরা সুস্থ থাকতে পারবো এবং আমাদের দেশ তত ভালো এগাবে। তো চলো এর ব্যাপারে কিছু ডিটেলস একদম পরে খুঁটিনাটি পোস্টমর্টম সব দেখে নিই। চলো দেখে নিই। কালা জ্বর যে জ্বরটা, সেটা মেনলি এটার যে নাম, সেটার নাম কি? এটা ভিসেরেলা লেইশমানিয়াসিস। এই যে নামটা ভিসেরেলা লেইশমানিয়াসিস, এটা কিন্তু এই কালা জ্বরের নাম। এবং এটার কারণ, এটার কনসিকুয়েন্স বা সিমটম কি কি? দেখো মেনলি সিমটম হচ্ছে জ্বর, ওজন হ্রাস, প্লিয়া এবং যকৃৎ ফুলে যাওয়া। তারপরে দেখো সংক্রমিত রোগ, এটা সংক্রমণ রোগ, এটা কিন্তু ট্রান্সমিটেবল বা একটা কন্টিজিয়াস রোগ যাকে বলে, ছোঁয়াচে রোগ যাকে বলে। এই কালা জ্বরটা কিন্তু মেনলি কিন্তু এটা আগেকার দিনে খুব হতো। এবার দেখো এই যে লেইশম্যানিয়া নামক পরজীব দ্বারা সৃষ্টি, এইটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, দেখে নেবে যে লেইশম্যানিয়া
ব্যাকটেরিয়া নামক পরজীব দ্বারা কিন্তু এটা সৃষ্টি হয়, ঠিক আছে। এবং দেখো এটা মেনলি কে ট্রান্সমিট করে, কে এটাকে আদান প্রদান করে, স্যান্ড ফ্লাইজ, এক রকমের মাছি আছে তারা কিন্তু ব্যাপারটাকে ছড়ায়। এই মাছি থেকে কিন্তু প্রচুর রোগ ছড়ায়, আর মশা তো আছে। এবং দেখো এটা কোন কোন দেশে মেনলি পাওয়া যায়, সেটা হচ্ছে ব্রাজিল, এরিথ্রিয়া, ইথিওপিয়া, ইন্ডিয়া, কেনিয়া, সোমালিয়া, সাউথ সুদান এবং সুদান, ঠিক আছে। এই ছিল আমাদের কালা জ্বরের ব্যাপারে সমস্ত ডিটেলস। এবার চলো বাকি অপশনগুলোর পোস্টমর্টম করি। দেখো এই যে ম্যালেরিয়া, এটা কিন্তু এখনো প্রচুর পরিমাণে আমাদের দেশব্যাপী একদম ছড়ানো একদম আছে। এবং এই ম্যালেরিয়ার, দেখো ম্যালেরিয়া মেনলি এটা কিন্তু আমাদের পরীক্ষায় খুব জিজ্ঞেস করে, একটা রোগের নাম দিয়ে দেয় এবং বলে দেয়, 4টে অপশন দিয়ে দেয়, বলে দেয় ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, কোনটা এই রোগটাকে সৃষ্টি করে, তখন তোমাদের কিন্তু এই অপশনগুলো কাজে লাগে। তাই জন্য আমরা এটাও কভার করছি। দেখো ম্যালেরিয়া মেনলি প্রোটোজোয়া করে, কি করে, প্রোটোজোয়া কিন্তু ম্যালেরিয়া করে। এবং যে মেন জীবাণুটা তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম এসপি। এসপি মানে হচ্ছে অনেক রকমের স্পিসিস হয়, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ঠিক আছে, ফ্যালসিপেরাম, তো সেগুলো অত দেখতে হবে না, তোমরা জাস্ট প্লাজমোডিয়ামটা মনে রাখো যে ম্যালেরিয়া কিন্তু আমাদের মেনলি করে হচ্ছে প্রোটোজোয়া, এবং সেটা যে মেন স্পিসিসটা বা জীবাণুটা তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম এসপি। তারপর দেখো এই যে টিবি, টিউবারকুলোসিস, এই টিবি যে রোগটা আছে এটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু টিবি প্রচুরবার প্রশ্ন এসছে, মানে এত ফেভারিট প্রশ্ন আমাদের এক্সামিনারের, তাই একটু দেখে তো রাখতেই হবে। তাহলে টিবি আমাদের কোন জীবাণুতে করে, ব্যাকটেরিয়াতে করে। তাহলে এই যে মেন জীবাণুটার নাম কি, তার নাম হচ্ছে মাইসোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই যে জীবাণুটা বা এই যে অর্গানিজমটা, এটা কিন্তু টিবি হওয়ার পিছনে দায়ী। তারপরে দেখো, তারপরে হচ্ছে চিকেন পক্স। আচ্ছা এটা পক হয়ে গেছে, এটা পিও এক্স হবে, ঠিক আছে, চিকেন পক্স। এবং চিকেন পক্সের যে রোগটা আছে সেই রোগটা কিন্তু এই যে ভাইরাস গঠিত রোগ, এবং এটার পিছনে যে মেন জীবাণুটা দায়ী তার নাম হচ্ছে ভ্যারিসেল্লা জোস্টার ভাইরাস, ঠিক আছে। এটা আমাদের কিন্তু একটা ভাইরাস গঠিত রোগ এই চিকেন পক্সটা। এবং আরও কিছু রোগের নাম দেওয়া আছে এবং তার কজাল অর্গানিজম ব্যাপারে দেওয়া আছে। দেখো মিজলস আমাদের ভাইরাস দ্বারা হয়, টাইফয়েড হয় ব্যাকটেরিয়া দ্বারা, ম্যালেরিয়া তো প্রোটোজোয়া দেখলে, পোলিও কিন্তু ভাইরাস দ্বারা হয়, টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া দ্বারা হয়, এবং হেপাটাইটিস এ হয় ভাইরাস দ্বারা। খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে যতক্ষণ না যাচ্ছ তোমরা বুঝতে পারবে না এটা কতটা ইম্পর্টেন্ট। যারা পরীক্ষা দিয়েছো তারা তো খুব ভালো করেই জানো এই জায়গাগুলোর কত ইম্পর্টেন্স কোনো রোগের কজাল অর্গানিজম নাম কিন্তু জিজ্ঞেস করেই। তাহলে এই ছিল সমস্ত ডিটেলস, তাহলে বোঝা গেল। চলো এরপরে কি আছে দেখে নিই। দেখো এরপরে হচ্ছে কর্ণাটকে আয়োজিত 26তম ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালের থিম কি। ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল সম্প্রতি গেল, আমরা জানি সেই ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল ব্যাপারে আমরা একটু জেনে নিই। দেখো প্রথমে দেখে নিই যে এটা থিম কি ছিল। এই যে কর্ণাটকে আয়োজিত হলো 26তম, এখানে আমরা কত কিছু ইম্পর্টেন্ট পেয়ে যাচ্ছি। দেখো কর্ণাটকে আয়োজিত হয়েছে 26তম ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল, এবং তার থিম কি, তার থিম হচ্ছে বিকশিত ইউবা বিকশিত ভারত, ঠিক আছে। এই বিকশিত ইউবা বিকশিত ভারত, এই যে এই থিমটা কিন্তু আমাদের এবছরের ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালের থিম। তাহলে চলো এর ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস জানি। দেখো এটা হচ্ছে 26তম ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল সেলিব্রেট হচ্ছে। এই যে পোস্টার দেখতে পাচ্ছ 26 ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল কবে থেকে কবে অনুষ্ঠিত হয়েছে, এটা হচ্ছে আমাদের 12 থেকে 16 তারিখ অবধি। এবং এটা যে থিমটা দেখতে পারলে, চলো দেখে নিই এটা কোন মিনিস্ট্রির আন্ডারে হয়েছে। মিনিস্ট্রি থেকেও প্রশ্ন দেয়, তো কোন মিনিস্ট্রি থেকে আন্ডারে এটা কি অনুষ্ঠিত হয়েছে, এটা হচ্ছে ইউনিয়ন মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, ঠিক আছে। ইউনিয়ন মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, তার আন্ডারে কিন্তু এটা মানে হয়েছে। এবং এটা কোথায় হয়েছে, হুবলি ধারওয়াড় কর্ণাটকা। এই হুবলি বলে একটা জায়গা আছে কর্ণাটকা, সেখানে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে। এবার দেখো এটা কেন অনুষ্ঠিত হলো। স্বামী বিবেকানন্দ 160তম, কততম, 160তম জন্মবার্ষিকী হিসাবে, কততম স্বামীজির জন্মদিন আমরা দেখলাম, 160তম। এবং দেখো এইটা প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল, 1995 সালে ভোপালে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল। চলো তাহলে আরও কিছু দেখে নিই। আমাদের ন্যাশনাল ইউথ ডে, যে ন্যাশনাল ইউথ ডে তার ব্যাপারে একটু দেখে নিই। ন্যাশনাল ইউথ ডে সেটা হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী হিসাবে কিন্তু এটা পালন করা হয় প্রতি বছর, 12ই জানুয়ারি মেনলি পালন করা হয়। তারপরে দেখো, তারপরে আরও একটা জিনিস যেটা কিন্তু আমাদের খুব কনফিউশন হয়, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে। দেখো দুটো আছে, একটা হচ্ছে ন্যাশনাল ইউথ ডে আর একটা ইন্টারন্যাশনাল ইউথ ডে। ন্যাশনাল ইউথ ডেটা আমাদের কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিনের স্মৃতিতে পালন করা হয়, কিন্তু ইন্টারন্যাশনাল ইউথ ডেটা কিন্তু একটু আলাদা, একটু ভিন্ন। ইন্টারন্যাশনাল ইউথ ডেটা মেনলি পালন করে আমাদের ইউনাইটেড নেশন,
ইনি ইউনাইটেড নেশন যে সংস্থাটা আছে তারা কিন্তু 1999 সালে এই যে দিনটা পালন করবে তার সিদ্ধান্ত নেয় এবং এটা কিন্তু 12ই আগস্ট 2000 সালে কিন্তু প্রথম পালিত হয়। তাহলে দেখো এখান দিয়ে মেইনলি যেটা আমরা ইজিলি মনে রাখতে পারি সেটা হচ্ছে 12ই জানুয়ারিতে আমাদের ন্যাশনাল ইউথ ডে পালন হচ্ছে এবং সেম যে ডেটটা কিন্তু সেম 12 তারিখই পালন হয়, কিন্তু এটা হচ্ছে অগস্ট মাসে আর এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসে। তাহলে এটা একটু মনে রাখতে হবে, দুটো কিন্তু আমাদের গুলিয়ে যায় এবং দুটোই পরীক্ষা দিতে পারে। এবং আরও একটা জিনিস দেখে নিই, আমাদের স্বামী বিবেকানন্দ ব্যাপারে একটু দেখে নিই। স্বামী বিবেকানন্দর জন্মদিন হচ্ছে 12ই জানুয়ারি, তোমরা দেখলে না 1863-তে কিন্তু জন্ম হয়েছিল আমাদের স্বামী বিবেকানন্দ এবং উনি মারা গেছিলেন 1902 সালে। এবং এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আছে যেটা কিন্তু আমাদের WBCS মেনলি প্রচুর বার এসে গেছে, আবারও আসবে এবং যে কোনো পরীক্ষায় কিন্তু এটা রিপিট করতে পারে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষা না, সারা ভারতবর্ষের যে কোনো পরীক্ষা রিপিট করতে পারে। সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, এটা প্রথম কবে এস্টাবলিশড হয়েছে, এটাকে প্রথম কবে এটা এস্টাবলিশড হয়েছে রামকৃষ্ণ মিশন, এই যে সালটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাল। তোমরা অবশ্যই এটার অ্যান্সার দেবে আমাদের কমেন্ট বক্সে, তাহলে কিন্তু তোমরা এটা নিয়ে রিসার্চও করতে পারবে। একটু রিসার্চ করলে কিন্তু তোমাদের জিনিসটা ধারণাটা ক্লিয়ার হবে। তাই অবশ্যই এটার ব্যাপারে জানাও, কমেন্ট করো যে রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা হয়েছে। তাহলে চলো এরপরে কি প্রশ্ন আছে দেখে নিই। দেখো এর পরের প্রশ্ন যাওয়ার আগে তোমাদের সাথে প্রিভিয়াস উইকের যে হোমওয়ার্ক, এই যে তোমাদের হোমওয়ার্কগুলো দিচ্ছি সেরকমভাবেই কিন্তু আগের সপ্তাহ অনেক হোমওয়ার্ক দিয়েছিলাম এবং তোমরা অনেকেই কিন্তু সঠিক উত্তর করেছো কমেন্টে, তাদের জন্য কংগ্রেচুলেশন। এবং তোমরা কিন্তু এরমভাবেই রিসার্চ করে একটু হোমওয়ার্ক যদি করো তোমাদের নিজেদেরই আলটিমেটলি লাভ হবে, তোমরা নিজেরাই কিন্তু ব্যাপারটা নিয়ে একটু জানবে, অবগত হবে। তোমরা নিজেরা না জানলেও গুগল যখন সার্চ করছো জিনিসটা তোমরা কিন্তু ধারণাটা ক্লিয়ার হচ্ছে। সারাদিন তো আমরা অনেক রকমভাবেই ফোন ঘাঁটি, যদি এই একটা দুটো প্রশ্ন ঘাটার জন্য একটু ফোনটা ঘাঁটতে হয় সেটা কিন্তু নিজেদেরই আফটারঅল লাভ। তাহলে চলো দেখে নিই আগের সপ্তাহের যে প্রশ্নের উত্তরগুলো সেগুলো কি আছে। আগের সপ্তাহে যে প্রশ্নগুলো করা হয়েছিল মেনলি 3টে প্রশ্ন করা হয়েছিল, তারপরে দেখো কি আছে। পশ্চিমবঙ্গের প্রথম লোকাল ট্রেনের রুট আমি জিজ্ঞেস করেছিলাম, অনেকেই সঠিক উত্তর দিয়েছে, তাদেরকে অবশ্যই কংগ্রেচুলেশন। তাহলে দেখো কোথায় রুটটা, হাওড়া টু হুগলি কিন্তু প্রথম আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে রুটটা চালু হয়েছিল আমাদের লোকাল ট্রেনের। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি আগের দিন বলেছিলাম যে এটা কিন্তু অলরেডি পরীক্ষায় জিজ্ঞেস করা একটা প্রশ্ন। এটা মেনলি কবে চালু হয়েছিল, 15ই আগস্ট 1854-এ কিন্তু এই লোকাল ট্রেনের রুটটা চালু হয়েছিল। চলো তাহলে আরও দেখে নিই। ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন রান বিটুইন, মানে আমাদের ভারতবর্ষের প্রথম প্যাসেঞ্জার ট্রেন কোথা থেকে কোথায় চলেছিল এটাও তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে বড়িবন্দর আমাদের বম্বে, সেই বম্বে থেকে থানে অবধি কিন্তু প্রথম আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলেছিল ভারতবর্ষে। এবং এটা কবে চলেছিল, এটা 16ই এপ্রিল 1853-তে, মানে আমাদের পশ্চিমবঙ্গে যবে রেলওয়ে আসলো ঠিক তার 1 বছর আগে। এবং অনেক সময় আমাদের ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে কাকে বলা হয়, লর্ড ডালহাউসি। এই লর্ড ডালহাউসি কিন্তু আমাদের ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে বলা হয়। তাহলে চলো এরপরে প্রশ্ন কি ছিল দেখে নিই। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে, এটা আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম। তাহলে কবে প্রতিষ্ঠিত হয় এটারও সঠিক উত্তর অনেকেই দিয়েছো, সেটা অ্যান্সার হচ্ছে 24শে জানুয়ারি 1857 কিন্তু আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এবং আরও একটা কলেজের ব্যাপারে জেনে নিই, সেটা হচ্ছে হিন্দু কলেজ। এবং হিন্দু কলেজের যে এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল, 1817-এ। 1817 সালে কিন্তু হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে তার নাম চেঞ্জ হয়ে কি হয়, প্রেসিডেন্সি কলেজ। দেখো এইগুলো যে কতটা গুরুত্বপূর্ণ তোমরা একটু প্রিভিয়াস ইয়ার না ঘাটলে বুঝতে পারবে না। প্রতি বছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয়েছে, তাই এগুলো কিন্তু সেই জন্যই কভার করা। তাহলে প্রেসিডেন্সি কলেজ হিসাবে যে পরে এটা নামটা হয় প্রেসিডেন্সি কলেজ অফ বেঙ্গল, সেটা কবে হয়, 1855-এ। এবং বর্তমানে কিন্তু প্রেসিডেন্সি কলেজ আর কলেজ নেই, সেটা ইউনিভার্সিটি হিসাবে পরিবর্তন হয়ে গেছে। তাহলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হিসাবে কিন্তু 2010 সালে এটা স্বীকৃতি পায়। এই ছিল আমাদের দুটো প্রশ্ন। এবং আরও যে দুটো প্রশ্ন ছিল সেটা হচ্ছে মণিপুরের ক্যাপিটাল এবং মিজোরামের ক্যাপিটাল, এটারও সঠিক উত্তর সবাই দিয়েছো। তাহলে মণিপুরের ক্যাপিটাল কি, ইম্ফল, এবং মিজোরামের ক্যাপিটাল হচ্ছে আইজল। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এরকমভাবেই কিন্তু প্রতিটা উত্তর করতে থাকবে। আমি কিন্তু পরের সপ্তাহ এই সপ্তাহে যত হোমওয়ার্কগুলো দিচ্ছি সেগুলোর অ্যান্সার দিয়ে দেবো। তাহলে চলো এরপরে কি আছে দেখে নিই। এরপরে রয়েছে আমাদের স্বামী বিবেকানন্দেরই একটা কোড বা বাণী, এটা তোমাদের জীবনেও তোমরা কিন্তু অনেক সাহায্য পাবে যদি কথাটা তোমরা শোনো। তাও কি বলেছে, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। জেগে ওঠো, কি করছো তোমরা, ঘুমাচ্ছ না, ঘুমিয়ে না, জেগে ওঠো, নিজের কমফোর্ট জোন থেকে বেরাও, নিজের সর্বশ্রেষ্ঠটা দাও এবং যতক্ষণ না তুমি নিজের লক্ষ্যে পৌঁছাচ্ছ, তুমি একটা লক্ষ্য নিশ্চয়ই দেখেছো তাই তুমি আজকে পড়াশোনা করছো, এবং সেই লক্ষ্যটা যতদিন না তোমার অ্যাচিভ হচ্ছে, যতদিন না তুমি সাকসেসফুল হচ্ছ,
এগোচ্ছ ততদিন থামবে না, তাতে যা হয়ে যাক, তোমার সামনে যত বাধা বিপত্তি যা আসুক, তুমি কিন্তু সেটার লক্ষ্যটা তোমার পূরণ করতেই হবে। এটা বলে গেছেন আমাদের স্বামী বিবেকানন্দ, যার জন্মবার্ষিকী আমরা দেখলাম 160তম জন্মবার্ষিকী। তাহলে এই ছিল তোমাদের জন্য একটা কোড। তোমরা এই কোড থেকে নিজের জীবনে কিন্তু যদি কিছু ইমপ্লিমেন্টেশন করতে পারো, তোমাদেরই অনেক উন্নতি হবে। তাহলে চলো এরপরে কি আছে প্রশ্ন দেখে নিই। আর এবং তোমরা জানো যে আমাদের কিন্তু সামনে রেলের এক্সাম আছে। রেলের জন্য কিন্তু আমরা একটা কোর্স লঞ্চ করে দিয়েছি, আমাদের ফাউন্ডেশন কোর্স, যেটা তোমরা যদি জয়েন করো তোমরা কিন্তু সমস্ত একদম ডিটেলস কভার হবে তোমাদের সেই কোর্সে। তোমাদের বেসিক টু অ্যাডভান্স সমস্ত কভার হবে। তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, আমাদের অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অ্যাপে চলে যাও, গিয়ে তোমরা সমস্ত ডিটেলস জেনে যেতে পারবে। তোমরা যদি এই কোর্সটা জয়েন করো তাহলে তোমাদের কিন্তু রেলওয়ে চাকরি, একটা রেলওয়ের যে সংস্থা আছে আমাদের রেলওয়ে, তার মধ্যে একটা চাকরি পাওয়ার যে পথটা একটু সোজা হতে পারে। তাই অবশ্যই তোমরা জয়েন করতে পারো এবং সমস্ত ডিটেলসের জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটাতেও যোগাযোগ করতে পারো। তাহলে চলো দেখে নিই এরপরে আমাদের যে কোয়েশ্চেন সেটা কি। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা প্রচন্ড পরিমাণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এর আগের দিনও আমরা, এর আগে একটা দিন আমরা একটা পাসপোর্ট ইন্ডেক্স ব্যাপার দেখেছিলাম, কিন্তু সেটার তুলনায় এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রতি বছর কিন্তু হেনলে পাসপোর্ট ইন্ডেক্স থেকে কিন্তু কোয়েশ্চেন আসেই। যারা তোমরা এক্সাম দাও তারা তো এর ব্যাপারে খুব ভালো করে জানবে, যারা জানো না বা যারা নতুন তারাও জেনে নাও ব্যাপারটা। এই হেনলে পাসপোর্ট ইন্ডেক্স, এটা একটা ইন্ডেক্স তৈরি হয় আমাদের পাসপোর্টের ক্ষমতা, কোন পাসপোর্টে কত বেশি ক্ষমতা সেই বিষয়ক একটা সমীক্ষা হয়, একদম পাতি ভাষায় যাকে সমীক্ষা বলে, সেই সমীক্ষা হয়। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব জিজ্ঞেস করে। তাহলে সেই দেশে প্রথমে এই বছর যে 2023-এ হলো, সেটার শীর্ষস্থানে কে আছে, কোন দেশ আছে? এই যে আমাদের জাপান। এই জাপান যে দেশটা, এই জাপান দেশটা কিন্তু আমাদের হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে একদম শীর্ষে আছে। অন্য কোনো পাসপোর্ট ইন্ডেক্স মনে রাখার দরকার নেই, বাট হেনলে পাসপোর্ট ইন্ডেক্সটা কিন্তু মনে রাখতেই হবে। চলো তাহলে এর ব্যাপারে আরও কিছু ডিটেলস দেখে নিই। এই যে হেনলে পাসপোর্ট ইন্ডেক্স, এই যে ছবি দেখতে পাচ্ছ হেনলে পাসপোর্ট ইন্ডেক্স, এইটা মূলত 199টা দেশকে নিয়ে কিন্তু অনুষ্ঠিত হয় বা সমীক্ষাটা করা হয়, মানে বিশ্বের সমস্ত অলমোস্ট দেশ, কিছু দেশ বাদ দিয়ে। তারপরে দেখো এটা এখানে যে জাপান যে দেশটা হয়েছে, এটা জাপান দেশটা 193 মানে 193টা দেশে ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভেলে কিন্তু যেতে পারে। কি মজা বলো আমাদের জাপানি মানুষদের, তারা কিন্তু 193টা দেশে খুব ইজিলি যেতে পারে। মানে টিকিট কাটবে, টিকিট কেটেই বলবে আমি চলে যাবো, এবং টিকিট কাটবে, হোটেল বুকিং করবে, পাসপোর্ট যদি থাকে তো ভালো, চলে গেল, ব্যাস সেই দেশটা ঘুরে চলে আসলো। এটা হচ্ছে সুবিধা, মানে ভিসাই লাগে না, কোনো তোমাকে আলাদা করে কোনো চার্জ দিতে হবে না, ভিসার জন্য অনেক প্রসিডিওর হয়, সেগুলো কিন্তু লাগে না। তাহলে এই দেশের কিন্তু প্রচুর এটা একটা সুবিধা আছে। আমাদের ভারতবর্ষ কোথায় আছে? আমাদের ভারতবর্ষের 2022-এর যে র্যাঙ্কিংটা ছিল, দেখো তোমাদের মনে হতে পারে 2022-এর র্যাঙ্কিংটা আবার কেন দেখছি। দেখো তোমরা তো জানোই যে আমাদের পরীক্ষা এক্সামিনার যারা আছেন তাদের যে কি মনে চলে সেটা আমরা কেউ জানি না। তাই আমরা এমনভাবে প্রস্তুত হব যাতে আমরা এক্সামিনারদের যে মাইন্ড সেটাকে ট্র্যাক করতে পারি। এক্সামিনার তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে 2022-এ ইন্ডিয়ার পজিশন কত ছিল, তখন তুমি কি বলবে? ইন্ডিয়ার পজিশন 2022-এ ছিল এই হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে 87, কিন্তু 2023-এ 85 নম্বর স্থানে চলে এসছে, মানে ইমপ্রুভমেন্ট হয়েছে। তাই দুটোই কিন্তু দেখতে হবে। আর খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমরা অবশ্যই এটা কিন্তু নোট ডাউন করে নাও, খাতায় লিখে নাও। তারপরে দেখো ইন্ডিয়া, আমরা ভারতবাসীরা যদি চাই আমাদের পাসপোর্ট দিয়ে এখন 59টা দেশে কিন্তু ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভেলে চলে যেতে পারবো। দেখো এই সংখ্যাটাও কিন্তু কম না, 59টা দেশ ঘোরা মানে সেটা কিন্তু বিশাল একটা ব্যাপার। ঠিক আছে, তুমি 59টা দেশে কোনো রকম তোমার শুধুমাত্র টিকিট কাটবে ফ্লাইটের এবং হোটেল বুকিং করবে, পাসপোর্ট থাকলে খুব ভালো, আর পাসপোর্ট বানাতেও হবে না, চলে যাও ঘুরে আসো। তাই 59টা দেশে কিন্তু খুব ইজিলি যেতে পারবে। চলো আরও কিছু পোস্টমর্টম করি, কি আছে দেখো। এবার দেখো আমরা নিজেরা যখন দেখি, আমরা নিজেদের যখন স্কুলের নাম্বারটা দেখি, আমরা কি করি? পাশাপাশি বন্ধুর নাম্বারটাও চেক করি না? তেমনই আমরা চেক করবো আমাদের কিছু পার্শ্ববর্তী যে দেশ বা বন্ধু, তাদেরই যে নাম্বার বা তারা কোন পজিশনে আছে। দেখো চায়না, প্রথমেই আমাদের মিত্র চায়না, সেই চায়নার যে পজিশন সেটা হচ্ছে 66 নম্বরে। চায়না কিন্তু 80টা দেশে এরমভাবে ফ্রিতে ঘুরতে পারে। তারপর হচ্ছে শ্রীলঙ্কা 100 নম্বরে, বাংলাদেশ 101 নম্বরে, নেপাল 103 নম্বরে, এবং পাকিস্তান, সেই পাকিস্তান হচ্ছে 106 নম্বরে, মানে অনেকটাই পিছনে।
তারপরে যেটা স্ট্রংগেস্ট পাসপোর্ট, মানে প্রথমে আমরা স্কুলে যেমন দেখে নিই আমাদের বন্ধু বান্ধবেরটা, তারপরে কি দেখি ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলেগুলো কে, তাহলে সব থেকে 5টা ভালো ছেলে তাদের নামগুলো দেখে নিই, অবশ্যই দেখতে হবে। জাপান, সিঙ্গাপুর, জার্মানি, ফিনল্যান্ড, এরা একদম টপ, একদম 5টা সব থেকে ভালো দেশ যারা কিন্তু এই পাসপোর্ট ইন্ডেক্সে একদম টপে আছে। এবং লাস্টে আমরা কি দেখি, লাস্টে দেখি হচ্ছে আমরা সব থেকে উইক স্টুডেন্টটা, মানে যে ভালো নাম্বার হয়তো পায়নি, তার ব্যাপারে দেখি। দেখো 5টা দেশ এমন, তার নাম হচ্ছে 105, 6, 7, 8, 9, তাহলে কে ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া, ইরাক এবং আফগানিস্তান, এই দেশগুলো কিন্তু সব থেকে উইক পাসপোর্ট হিসাবে ধরা হয়। তাহলে এই ছিল সমস্ত ডিটেলস আমাদের হেনলে পাসপোর্ট ইন্ডেক্সের ব্যাপারে। খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা পয়েন্ট, এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা যে কোনো পরীক্ষায় খুব বেশি। তাহলে চলো এরপরে কি আছে দেখে নিই। এরপর চলে এসছে সেই নাটু নাটু গান। তোমরা কারা কারা নাটু নাটু গান শুনেছো একটু জানাও তো, কার কার গানটা ভালো লাগে একটু জানাও। এই নাটু নাটু গানটা কিন্তু জেসে গান না, শুধুমাত্র মনে হচ্ছে গানটা শুনে খুব মজাদার গান, গানটার মধ্যে কিছু এমন ব্যাপার আছে যে গানটা কিন্তু গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছে। এটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট একটা অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ডটা কিন্তু আমরা আমাদের যে অস্কারের পরবর্তী স্থানে কিন্তু এই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডকে ধরতে পারো তুমি। এবং দেখো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2023-এর বেস্ট অরিজিনাল সং পুরস্কার জিতেছে। সেটি কোন ছবির সাথে সম্পর্কিত, কারা কারা দেখেছো ছবিটা, যারা দেখেছো এই সব কটা ছবি, তার মধ্যে যেই ছবিটার এই গানটা, সেটা তোমরা তো খুব ভালো করে অ্যান্সার করতে পারবে। তাহলে এটা হচ্ছে RRR, এই যে সিনেমাটা হয়েছে এটা কিন্তু আমাদের একটা তেলেগু সিনেমা, সেই সিনেমারই একটা গান নাটু নাটু। এই নাটু নাটু গানটা কিন্তু বিরাট একটা অ্যাওয়ার্ড পেয়েছে, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ভেরি ইম্পর্টেন্ট। আর গানটা যদি শোনো, গানটা শুনে শুনে এটা যখন পড়বে দেখবে খুব ইজিলি মনে থাকবে। তাই গানটা অবশ্যই শুনে নিও, ক্লাসটা করার পর অবশ্যই গানটা শুনো। চলো তাহলে এই সিনেমাটার ব্যাপারে একটু কিছু দেখে নিই। এই যে পোস্টারটা দেখছো খুব নাচানাচি করছে, আর এবং এই যে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। তারপরে দেখো এটা কিন্তু তেলেগু সিনেমা, তোমার যেমনটা বললাম, আমরা সাউথ ইন্ডিয়া মানে মনে করি সবই হয়তো তামিল, একদমই না, কিন্তু সাউথ ইন্ডিয়ায় কিন্তু অনেক ভাষা আছে, সব কিন্তু আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা রকম। তাই এই যে সিনেমাটা হচ্ছে তেলেগু সিনেমা। এবং দেখো এই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড যেটা হচ্ছে এশিয়ার প্রথম গান, মানে হচ্ছে এই যে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড যেটা এই এশিয়ার মধ্যে প্রথম গান, মানে নাটু নাটু এমন কামাল দেখিয়েছে যে এশিয়ার মধ্যে প্রথম গান যে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছে। তাহলে চলো এবারে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ব্যাপারে একটু কিছু দেখে নিই। এই যে আমরা দেখলাম অ্যাওয়ার্ডটা হলো, সেটা একটা 80তম সংস্করণ আমরা দেখলাম। কোথায় হয়েছে? এটা হচ্ছে বেভারলি হিল, ক্যালিফোর্নিয়া, USA। এবং এটা প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল? 1944-এ লস অ্যাঞ্জেলেসে, অস্কারের পর দ্বিতীয় স্থানে। মানে বুঝতে পারছো, অস্কার যে অ্যাওয়ার্ড আছে তারপরেই যদি কারো স্থান হয় কোনো অ্যাওয়ার্ডের, সেটা হচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের স্থান। তাহলে চলো এরপরে কি আছে দেখে নিই। তারপরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলো দেখি। দেখো সেই যে ভ্যাকসিনের কোয়েশ্চেন, কোন দেশে প্রথমবারের মতো মৌমাছির ভ্যাকসিন ব্যবহার করার অনুমোদন দিয়েছে? মানে বুঝতে পারছো, ভ্যাকসিন মৌমাছিকেও এখন দিতে হবে। ব্যাপারটা ভেবেই কেমন আশ্চর্য লাগে, কিন্তু সত্যিই দিতে হচ্ছে, কি করা যাবে। তাহলে কোন দেশে? এই যে সেই শক্তিশালী দেশ আমেরিকা। আমেরিকায় কিন্তু প্রথম ভ্যাকসিন, আমাদের মৌমাছির জন্য ভ্যাকসিন দেওয়ার অনুমোদন পেয়ে গেছে। তাহলে চলো কেন দিতে হবে এই ভ্যাকসিন হট করে মৌমাছিকে, সেই ব্যাপারটা আমরা দেখে নিই। দেখো আমেরিকায় একটা রোগ বলতে পারো, যেমন মুরগিদের হয় না, আমাদের ফ্লু দেখা যায় মুরগিদের ক্ষেত্রে, সেই ফ্লু হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে মুরগি মারা যায়। তেমনই কিন্তু এই যে মৌমাছিদের কিন্তু একটা রোগ আছে, সেই রোগটার নাম কি? আমেরিকান ফুল ব্রুড ডিজিজ। এই যে রোগটা, এটা কিন্তু হচ্ছে এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে মৌমাছি মেরে দিচ্ছে। এবং মৌমাছির গুরুত্ব তোমরা জানোই, মৌমাছি থেকে আমরা মধু পাই এবং আরও গুরুত্ব আছে, মধু এবং মোমো পাওয়া যায়, তাদের যে নেস্টটা থাকে, যে বাসাটা থাকে সেটা থেকে। তা সেই মৌমাছি প্রচুর পরিমাণে মারা যাচ্ছে, তাই জন্য তাদের জন্য একটা ভ্যাকসিন নিয়ে আসা হয়েছে। এটা যেহেতু প্রথমবারের মতন হয়েছে, তাই এটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের বুঝতে হবে কোনটা ইম্পর্টেন্ট হতে পারে। তারপরে দেখো এটা মেনলি যে জীবাণুটা করছে বা যে অর্গানিজমটা, কজাল অর্গানিজম হচ্ছে ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া করছে, তার নাম হচ্ছে পেনিব্যাসিলিয়াস লার্ভি। এই যে পেনিব্যাসিলিয়াস লার্ভি, এই যে জীবাণুটা, এটা কিন্তু এই রোগটা সৃষ্টি করছে। তারপরে দেখো যে দালান অ্যানিমাল হেলথ, এই যে দালান অ্যানিমাল হেলথ দ্বারা কিন্তু এটা তৈরি হয়েছে এবং অত্যন্ত সংক্রমণকারী। এই যে রোগটা, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সংক্রমণকারী, খুব তাড়াতাড়ি কিন্তু ছড়িয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু এর বিরুদ্ধে এই স্টেপটা নেওয়া দরকার ছিল। তাহলে দেখো এখানে আরো কিছু আমরা ভ্যাকসিন সংক্রান্ত ডিটেলস পড়বো। দেখো প্রথম যে ভ্যাকসিন আমাদের বিশ্বের মধ্যে এসেছিল 1798-এ স্মল পক্সের ভ্যাকসিন,
যেটা কে এনেছেন, এটা এনেছেন আমাদের এই এডওয়ার্ড জেনার। দেখো বিশ্বের প্রথম, এটা কিন্তু একটা হেভি হিট টপিক আমাদের স্ট্যাটিকের, তাই এটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। এবং বিভিন্ন আরও ভ্যাকসিন আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। দেখো তার জন্য একটা দেখে নি, চলো এই যে পোলিও ভ্যাকসিন, এই পোলিও ভ্যাকসিন প্রথম এসেছিল কবে, যা বাচ্চাদের সবাইকে পোলিও খাওয়ানো হয় তোমরা জানো, সেই পোলিওর যে ভ্যাকসিন 1953-তে কিন্তু এসেছিল। এবং পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন, জোনাস স্টার্ক। ঠিক আছে, এরপরে দেখো আমাদের আরও আছে যে টাইফয়েড ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, র্যাবিস ভ্যাকসিন, টিভির ভ্যাকসিন, সমস্ত ভ্যাকসিন কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা একটু সব চোখ বুলিয়ে নেবে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। তাহলে চলো এরপরে কি আছে দেখে নিই। তাহলে দেখো, তাহলে হচ্ছে কি সাম্প্রতি কোথায় ইমোইনু এরাতপা উৎসব পালিত হয়েছে। ক্যামেরা জটিল নাম, বুঝতে পারছো, যখন এরকম একটা জটিল নাম আসবে তখনই মাথায় আনবে যে এটা কিন্তু চট করে আমাদের মেন মানে নর্মাল যে আমাদের ভারতবর্ষের এই সাইডগুলো আছে, নর্থ ইন্ডিয়া বা আমাদের পশ্চিমবঙ্গ সাইড বা সাউথ ইন্ডিয়া সাইডগুলো, এবার সেইগুলো হবে না। একটু যখন খটোমটো নাম আসে সেটা হতে পারে দুটো সাইডের, একটা হচ্ছে পারে সাউথ ইন্ডিয়া, বা সেটা তোমরা শুনলেই বোঝো, কিন্তু এটা একদমই ভিন্ন টাইপের, বুঝতে পারছো। এই নামটা দেখেছো ইমোইনু এরাতপা, এটা তাহলে কোথাকার উৎসব, এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে। এটা হচ্ছে মণিপুরের উৎসব। কোথাকার, এটা মণিপুরের উৎসব। চলো তাহলে দেখে নিই। এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ, এই মণিপুরের উৎসব, এই উৎসবটি মেনলি কি জানো, অনেকটা লক্ষ্মী পুজোর মতন। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় না, সেই দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজো, সেই লক্ষ্মী পুজোর মতন কিছুটা। দেখো দেবী কি বলা হয়েছে, দেবী ইমাইনুকে উৎসর্গ করা হয়, তিনি বাড়ি, চুলা, রান্নাঘর, সম্পদ, শান্তি ও সম্প্রীতির সাথে যুক্ত এক দেবী। বোঝা গেল এই ইমাইনু যে দেবী আছেন, এই যে ইনি, এনার ব্যাপারে একটু দেখে নিলাম। ইনি অনেকটা আমাদের লক্ষ্মী ঠাকুরের মতন। এবার দেখো এইখানে একটা তোমাদের জন্য প্রশ্ন, আবারও একটা জাতীয় উদ্যানের প্রশ্ন, মানে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কি প্রশ্নটা, মণিপুরের একটা জাতীয় উদ্যান, খুব ফেমাস একটা জাতীয় উদ্যান আছে, আর খুব ইম্পর্টেন্ট একটা জাতীয় উদ্যান আছে, তার ব্যাপারে তোমরা কিন্তু অ্যান্সার করে জানাবে কমেন্ট বক্সে। চলো তাহলে এরপরে কি আছে দেখে নিই। এরপর সেই বিখ্যাত লিস্ট, যেই লিস্টে কিন্তু প্রতি সপ্তাহে কিছু মানুষ, যারা খুব বিখ্যাত মানুষ এবং তার কাজের মাধ্যমে তারা কিন্তু এই লিস্টে নাম করে, এবং শুধু নাম করে না, আমাদের পরীক্ষাতেও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই নামগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে প্রথমেই দেখো এই ছবি দেখতে পাচ্ছ, এবং পাশে আছে আমাদের রাজনাথ সিং। ইনি কি করেছেন, এর নাম হচ্ছে সঞ্জীব সান্যাল। ঠিক আছে, ইনি কি করেছেন, একটা বই নতুন বার করেছেন, বই থেকে কিন্তু প্রশ্ন আসে। বুকস অ্যান্ড অথার্স খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের পরীক্ষায়। তাহলে ইনি বইটার নাম কি, রেভলিউশনারি দ্য আদার স্টোরি অফ হাউ ইন্ডিয়া ওন ইটস ফ্রিডম। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ইনি কিন্তু এই যে আমাদের অমিত শাহ, ইনি কিন্তু এটাকে উদ্বোধন করেছেন, এনার বইটাকে। এনার নাম হচ্ছে সঞ্জীব সান্যাল বা সান্যাল। তারপরে দেখো আবারও এক আমাদের ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয়রা কিন্তু কোথাও কম নেই, ভারতীয়রা সব জায়গায় নিজের ক্যালমা দেখিয়ে বেড়াচ্ছে। তো একজন ভারতীয় বংশোদ্ভূত, তিনি কিন্তু চিফ টেকনোলজিস্ট নাসার, সেই নাসার চিফ টেকনোলজিস্ট হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন। তার নাম কি, এসি চারানিয়া। এই যে এই ব্যক্তি কিন্তু নাসায় চলে গেছেন এবং সেখানকার চিফ যে টেকনোলজিস্ট হিসাবে নিযুক্ত হয়েছেন, কিন্তু ইনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত, এমন না ভারতীয়। তারপরে দেখো, তারপরে একটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ফাদার অফ ল্যাপ্রোস্কোপিক সার্জারি ডক্টর তেহেমতন ই উদওয়াডিয়া। ইনি কিন্তু সম্প্রতি মারা গেছেন। এনার ব্যাপারে কেন ইম্পর্টেন্ট, ইনি হচ্ছে ফাদার অফ ল্যাপ্রোস্কোপি। এবার ল্যাপ্রোস্কোপিটা কি, ল্যাপ্রোস্কোপি একটা টাইপের সার্জারি বা একটা অপারেশন, যেটা কিন্তু পেটের মধ্যে করা হয়, কিন্তু কোনো রকমের বড় রকমের কাটাছেঁড়া না করে, স্কিনে বড় রকমের কাটাছেঁড়া ছাড়াই কিন্তু ল্যাপ্রোস্কোপির সার্জারি করা যেতে পারে। তার যে জনক বা পিতা, কাকে বলা হয়, ফাদার অফ ল্যাপ্রোস্কোপি ডক্টর তেহেমতো ই ওয়াদিয়া। ইনি মারা গেছেন সম্প্রতি, তাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটার ইম্পর্টেন্সটা কিন্তু খুব বেশি। তারপরে আরো একটা দেখো, আরো একটা আমাদের ভারতীয় কামাল দেখিয়ে ফেলেছে কে, মনপ্রীত মনিকা। ইনি হচ্ছে ফার্স্ট ফিমেল শিখ জাজ অফ ইউএসএ, মানে ইউএসএ যে জাজ, ইনি ফার্স্ট ফিমেল শিখ জাজ, শিখ সম্প্রদায়ের মানুষের কিন্তু প্রথম জাজ, যিনি কিন্তু ইউএসএ এর হয়ে এখন জাজ হিসাবে কাজ করবেন। তার নাম কি, নাম হচ্ছে মনপ্রীত মনিকা, এই যে এই মহিলাটি। তাহলে এই ছিল আমাদের টপ যে মেন মানুষগুলো, চারটে মানুষ, তাদের ব্যাপারে ডিটেলস। এবং চলো এবার দেখে নিই ইম্পর্টেন্ট একটা দিন, ইম্পর্টেন্ট দিনটা দেখে নিই। চলো ইম্পর্টেন্ট দিন হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস। এটা কি, এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী এটাকে ইনাগোরেট করলেন। কোথায় করলেন, ইন্দোরে হয়েছে এবছর, মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশের ইন্দোরে। এবং প্রথমেই আমরা আরেকটা জিনিস দেখে নেওয়া দরকার, সেটা হচ্ছে এই যে প্রবাসী দিবস, এটা কেন পালন করা হয়। দেখো 9ই জানুয়ারি, এটা অনেকেই জানবে যারা ইতিহাস পড়েছো বা পড়নি, জেনে রাখো তোমরা। 9 জানুয়ারি 1915 সালে আমাদের মহাত্মা গান্ধী, আমাদের ফাদার অফ নেশন মহাত্মা গান্ধী কিন্তু ফিরেছিলেন কোথা থেকে? সাউথ আফ্রিকা থেকে ফিরেছিলেন ভারতবর্ষে। তারপরেই কিন্তু যত স্বাধীনতা সংগ্রামের আন্দোলনগুলো কিন্তু ইনি স্টার্ট করেছিলেন, এবং সেই যে দিনটাকে মনে রাখার জন্য কিন্তু প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। সেটারই এবছরের যে সংস্করণটা, সেটা আমাদের নরেন্দ্র মোদী ইন্দোরে উদ্বোধন করেছেন মধ্যপ্রদেশের। এটা যে থিমটা সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সে থিমটা দেখো, প্রবাসী রিলায়েবল পার্টনার ফর ইন্ডিয়াস প্রোগ্রেস ইন অমৃতকাল। এটা হচ্ছে এবছরের থিম, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখতেই হবে। তারপরে দেখো এবারে একটা প্রবাসী সম্মান অ্যাওয়ার্ড আছে একটা, যেটা কিন্তু দেওয়া হয় এখানে। সেখানে দেখো 17 যে সংস্করণ, সেখানে কিন্তু 27টা এনআরআইকে সিলেক্ট করা হয়েছে এই সম্মানটা দেওয়ার জন্য। তাহলে এইটা ছিল আমাদের এই সপ্তাহের সবথেকে ইম্পর্টেন্ট যে দিন। এটার ব্যাপারে আরও কিছু দেখে নাও। এটা হচ্ছে 8 থেকে 10ই জানুয়ারির মধ্যে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু ইতিহাস পয়েন্ট অফ ভিউ থেকে অত্যাধিক ইম্পর্টেন্ট। তাহলে এই ছিল আমাদের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার। এবার আবারও আমাদের স্বামী বিবেকানন্দের আরও একটি কোট আছে, মোটিভেশন আছে তোমাদের জন্য। আমরা স্বামী বিবেকানন্দের কোট রেখেছি, তার কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দ জন্মদিন, তাকে উৎসর্গ করে এই কোডগুলো রাখা। তাহলে কি বলেছে? অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। দেখো সমস্ত ক্ষমতা তোমার মধ্যে আছে। দেখো যে মানুষটা সব থেকে হয়তো পৃথিবীর শীর্ষে গেছেন, সেই মানুষটা তোমার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। সেই মানুষটা যদি করতে পারে, তুমিও পারবে। সমস্ত ক্ষমতা তোমার মধ্যে আছে, কিন্তু তুমি সব করতে পারবে। কিন্তু তোমার ওই মনটা তোমাকে কিন্তু ব্যারিয়ার করে রেখে দেয়, তোমাকে ভয় দেয়। কিন্তু তুমি মনে রাখবে, সমস্ত ক্ষমতা তোমার মধ্যে আছে। যে কোনো চাকরি তুমি চাইলে তুমি পেতে পারো যেমনভাবে ইচ্ছা। কিন্তু তুমি যখন তোমার মন তোমাকে ভয় দেয়, তুমি কিন্তু সেটা করতে পারো না। তাই স্বামী বিবেকানন্দের কথাটা অবশ্যই মাথায় রাখবে, অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। তুমি সব করতে পারো, কোনো কিছু করতে পারবে না, অসম্ভব বলে কিছু নেই। ইম্পসিবল কিন্তু নিজেই বলে আই অ্যাম পসিবল। তাই এই নিয়ে আজকে আমাদের ক্লাস শেষ হচ্ছে। আমাদের দেখা হবে আবারও পরের সপ্তাহে। ততক্ষণ তোমরা কিন্তু সমস্ত রিভিশন করো। দেখো প্রতিদিনই প্রতি সপ্তাহে আমরা এই অল্প কিছু কারেন্ট অ্যাফেয়ার করে কিন্তু পরীক্ষায় গিয়ে একদম সমস্ত রকমের ভয়ভীতি সরিয়ে দিতে পারি। তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার ক্লাসটা খুব মন দিয়ে ফলো করো। আপকামিং সমস্ত এক্সামে এখান থেকে কিন্তু তোমরা প্রচুর কমন পাবে। প্রতি সপ্তাহে আমরা কিন্তু সানডেতে এই ক্লাসটা আমাদের আসে, সন্ধ্যেবেলা আমাদের 7টার মধ্যে কিন্তু এই ক্লাসটা তোমরা পেয়ে যাবে। অবশ্যই প্রতি সপ্তাহে পাবে তোমরা। আর খুব ভালো করে তোমরা অ্যাটেন্ড করো, ভালো করে জিনিসগুলোকে মাথায় নিয়ে নাও, তাহলে পরীক্ষায় কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হচ্ছে না। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ।